আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তোমাদের সকলের প্রিয় একটা অধ্যায়, দশম অধ্যায় আর্থিক বিবরণী নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 4 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। দেখো 4 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে মানসুন এন্টারপ্রাইজের নিম্নোক্ত রেওয়া মিল ও সমন্বয় সমূহ বিবেচনাপূর্বক 2025 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ আমাদের সামনে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্ন থেকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বিশদ আয় বিবরণী করতে হবে, আমাদেরকে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী করতে হবে, আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। একটু খেয়াল করে দেখো, বিগত বছরগুলোতে আমাদের আর্থিক বিবরণীর অধ্যায়ে প্রশ্নের প্যাটার্ন ছিল 2টা সৃজনশীল প্রশ্ন আসতো, 10, 10, 20 নাম্বার আমরা উত্তর করতাম। 2026 সাল থেকে 2026 এসএসসি পরীক্ষার্থীদের থেকে আমাদের এই প্রশ্নের পদ্ধতিটা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে আমাদের এই অধ্যায়ের উপরে একটা সৃজনশীল আসবে এবং একটা সৃজনশীলের জন্যই আমরা 20 নাম্বার পাবো। অর্থাৎ এই যে আমার সামনে যে সৃজনশীলটি রয়েছে এই সৃজনশীল থেকে আমরা একটা পরিপূর্ণ বিশদ আয় বিবরণী করব, একটা মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী করব এবং আর্থিক অবস্থার বিবরণী করব। এই 3টা অঙ্ক করার জন্য আমরা সর্বমোট নাম্বার পাবো হচ্ছে 20। বিশদ আয় বিবরণী করার জন্য পাবো হচ্ছে 8 নম্বর, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীর জন্য পাবো 2 নম্বর এবং আর্থিক অবস্থার বিবরণীর জন্য আমরা পাবো হচ্ছে 10 নম্বর। এই টোটাল 20 নম্বর আমরা পাবো। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা একটু পড়ে নেই। দেখো কি বলা আছে, মজুদ পণ্য দেওয়া আছে, ক্রয় ও বিক্রয় দেওয়া আছে, ফেরত দেওয়া আছে, তারপরে হচ্ছে আমাদের ক্রয় পরিবহন দেওয়া আছে। আচ্ছা, আমরা ইয়াগুলো একটু দাগ দিয়ে নিই, হ্যাঁ, মানে কাছাকাছি নিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কোনটা আসলে কোনটার অ্যামাউন্ট। তাহলে দেখো মজুদ পণ্যটা তো দাগ দেওয়ার দরকার নেই, ক্রয় ও বিক্রয় দেওয়া আছে। এই যে দেখো ক্রয় ও বিক্রয়ের টাকা দেওয়া আছে আমার প্রশ্নে, ক্রয় ও বিক্রয় দেওয়া আছে কত, 1,80,000 টাকা ও 4 লক্ষ টাকা। ফেরত দেওয়া আছে 20,000 ও 10,000 টাকা। তারপরে এই যে দেখো আমাদের ক্রয় পরিবহন দেওয়া আছে, ভাড়া দেওয়া আছে কয় মাসের, 9 মাসের। ভাইয়া একটু খেয়াল করো, ভাড়া ব্র্যাকেটে বলে দিচ্ছে 9 মাস। যখনই রেওয়া মিলের কোনো হিসাবের গায়ে এরকম মাস, কোনো তারিখ, কোনো ভগ্নাংশ, কোনো শতকরা এই ধরনের কথাগুলো বলা থাকবে, তার মানে ওইটা নিজে নিজে একটা সমন্বয়। এখানে ভাড়া ব্র্যাকেটে 9 মাস দিয়ে আমাকে বোঝাচ্ছে যে আমি ভাড়া যে দিছি 27,000 টাকা, এই 27,000 টাকার ভাড়া আমি 9 মাসের জন্য প্রদান করছি। এই 27,000 টাকার ভাড়া আমি কয় মাসের জন্য দিছি, 9 মাসের জন্য দিছি। আচ্ছা, এরপরে দেখি ভাইয়া কি আছে। এরপরে দেখো বাট্টা দেওয়া আছে, বাট্টার মধ্যেও কিন্তু 2টা বাট্টা দেওয়া আছে, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। সবসময় মনে রাখবা যে ডেবিট পাশে যেটা থাকবে সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা অর্থাৎ ব্যয়, আর ক্রেডিট পাশে যেটা থাকবে সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা মানে হচ্ছে আয়। এবার ব্যাংক চার্জ দেওয়া আছে, হাতে নগদ ও লভ্যাংশ প্রাপ্তি দেওয়া আছে 8,000 টাকা এবং 20,000 টাকা। যেহেতু হাতে নগদ আগে বলা আছে, তার মানে আগের টাকার অঙ্কটা হচ্ছে নগদ, যেহেতু লভ্যাংশ প্রাপ্তি পরে বলা আছে তো পরের টাকাটা হচ্ছে কি আমার জন্য লভ্যাংশ প্রাপ্তি। উত্তোলন ও মূলধন দেওয়া আছে, এরপরে দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে সুনাম। উত্তোলন ও মূলধনের পরে কি দেওয়া আছে, উত্তোলন ও মূলধনের পরে দেওয়া আছে সুনাম। তারপরে দেওয়া আছে প্রাথমিক খরচ, এরপরে দেওয়া আছে 12% ব্যাংক ঋণ। এরপরে কি দেওয়া আছে ভাইয়া, এরপরে দেওয়া আছে হচ্ছে 12% ব্যাংক ঋণ। এই যে 12% ব্যাংক ঋণের মধ্যে এই যে এইখানে পার্সেন্ট বলা আর তারিখ বলা, এটা বলার কারণ কি জানো? এটা বলার কারণ বলতে আমাকে এখানে বোঝাচ্ছে 12% দ্বারা বোঝাচ্ছে এই ব্যাংক ঋণ যে আমি নিলাম এটার উপরে আমাকে 12% সুদ দিতে হবে, এটার উপরে আমাকে 12% সুদ দিতে হবে, এটা বোঝাচ্ছে। আর এই যে 1, 10, 25 এটার মানে আমাকে বোঝাচ্ছে যে এইটা 2025 সালের অক্টোবর মাসের 1 তারিখে নেওয়া হয়েছে। 10 মাস মানে তো অক্টোবর মাস, তাই না? তো অক্টোবর মাসের 1 তারিখে নেওয়া হয়েছে। এরপর বিনিয়োগ করছি, বিনিয়োগ তো বিনিয়োগ। তারপর হচ্ছে আমার এখানে কি দেওয়া আছে, বিজ্ঞাপন দেওয়া আছে।
বিজ্ঞাপন দেওয়া আছে 20,000 টাকা, এরপরে দেওয়া আছে হচ্ছে ডেলিভারি ভ্যান। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম। 1 নম্বরে বলেছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকা মূল্যের 5,000 টাকার বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত করা হয়নি। প্রথম কথা, আমি বিতরণ করছি কি পণ্যদ্রব্য বিতরণ করলে আমার পণ্যদ্রব্যের পরিমাণ কমে যায়। পণ্যদ্রব্য হচ্ছে ক্রয়ের সাথে সম্পর্কিত, আমরা ক্রয়ের পাশে লিখে রাখলাম 1, যেহেতু ক্রয়ের সাথে সম্পর্কিত ক্রয়ের পাশে লিখে রাখলাম আমরা 1। এরপরে খেয়াল করে দেখো, এই যে আমি মানে বিনামূল্যে পণ্য বিতরণটা করলাম, এটা কি উদ্দেশ্যে বিতরণ করলাম? যেন আমার পণ্যটা সম্পর্কে আমার সম্ভাব্য ক্রেতারা জানতে পারে, আমার পণ্য সম্পর্কে মার্কেটে যেন একটা ভালো একটা ধারণা তৈরি হয়, এই জন্য। তো এই পারপাসটার এই পারপাসটার নাম হচ্ছে অ্যাডভার্টাইজিং, বা বাংলা যেটাকে আমরা বলি হচ্ছে বিজ্ঞাপন। তাহলে এইটা আরেকটা কাজ হবে কার সাথে? এটা আরেকবার জড়িত হবে বিজ্ঞাপনের সাথে। তার কারণ আমি বিজ্ঞাপনের উদ্দেশ্যেই আমার ব্যবসায়িক পণ্যটা মানুষের কাছে বিনামূল্যে বিতরণ করছি, তাই না? আচ্ছা, 2 নম্বরে বলছে অপরিশোধিত পরিবহন খরচ 3,000 টাকা। আচ্ছা, পরিবহন খরচ কি আছে এখানে দেখো তো। পরিবহন খরচ বলতে শুধুমাত্র এখানে ক্রয় পরিবহনই আছে। তার মানে অপরিশোধিত মানে হচ্ছে ক্রয় পরিবহন দেওয়া আছে 30,000, বলেছে অপরিশোধিত পরিবহন খরচ 3,000 টাকা। তার মানে যত টাকার পরিবহন খরচ আমি দিছি ওই খরচের মধ্যেও, মানে ওই খরচ ছাড়াও আরো 3,000 টাকার খরচ এখন আমি দেই নাই, বকেয়া আছে। এই টাকাটা কি আছে? বকেয়া আছে। এরপর 3 নম্বরে বলেছে প্রারম্ভিক মজুদের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে 2,000 টাকা। তো প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে বলছে ক্যাটারে, আমরা কি করব? এটারে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বাদ দিয়ে দিব, কারণ প্রারম্ভিক মজুদ পণ্যে শুধুমাত্র প্রারম্ভিক মজুদ পণ্যই থাকবে। প্রারম্ভিক মজুদ পণ্যে শুধুমাত্র কি থাকবে? প্রারম্ভিক মজুদ পণ্যই থাকবে। আর এটা যোগ করে দিব হচ্ছে মণিহারির সাথে। মণিহারি নামে কোনো হিসাব আমার প্রশ্নে নাই। মণিহারি নামের যদি কোনো হিসাব না থাকে, তাহলে এই জিনিসটা আমাকে দিন শেষে অন্তর্ভুক্ত করতে হবে প্রাথমিক খরচের সাথে। ভাই আরেকবার একটু খেয়াল করো, মণিহারি নামের যেহেতু কোনো হিসাব নাই, তো এইটাকে আমার দিন শেষে হিসাব করা লাগবে কার সাথে? দিন শেষে হিসাব করা লাগবে হচ্ছে প্রাথমিক খরচের সাথে। অথবা তুমি যদি মনে করো যে না ভাই, আমি এত প্যাচ বুঝি না, আমি প্রাথমিক খরচের সাথে অ্যাড করব না, তাহলে তুমি প্রশ্নের এক কোণায় ছোট্ট করে মণিহারি লিখে রাখো, যাতে করে অঙ্ক করার সময় তোমার এটা চোখে পড়ে। এটাকে তুমি ডিরেক্ট লিখে দিবা পরিচালন ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মণিহারি নামে। ডিরেক্ট তুমি কি করবা? পরিচালন ব্যয়ে প্রারম্ভিক মণিহারি নামে লিখে দিবা, তাইলেও হবে, তোমার ইচ্ছা, যেভাবে করতে তোমার সুবিধা হয়। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের 4 নম্বর সমন্বয়। বলা আছে 2টি 200 টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যা হিসাবে লেখা হয়নি। ভাইয়া 200 টাকার 2টা নোট, তাই না? তাহলে 200 × 2 মানে কত? 400 টাকা। 400 টাকা নষ্ট হয়ে গেছে, যে কোনোভাবে নষ্ট হইতে পারে। পকেটে ছিল, পানিতে ভিজে একদম নষ্ট হয়ে গেছে। খামের মধ্যে ছিল, আমি খাম খুলতে গিয়ে ছিঁড়ে নষ্ট করে ফেলছি। যেভাবেই হোক টাকা নষ্ট হয়ে গেছে। তো টাকা নষ্ট হয়ে গেছে মানে আমার টাকার পরিমাণ কমে যাবে, তাহলে এইটাকে আমি হাতে নগদ থেকে কমায় দিব। পাশাপাশি এই টাকাটা আর কোন জায়গায় প্রভাব ফেলবে? আমার সমন্বয়ের কাজ করতে হয় কমপক্ষে কয়বার? কমপক্ষে 2 বার। সমন্বয়ের কাজ করতে হয় কমপক্ষে কয়বার? কমপক্ষে 2 বার। তো এই যে আমি সমন্বয়ের কাজ কমপক্ষে 2 বার করব, একবার তো আমি কাজ করলাম হাতে নগদের সাথে, তাই না? আচ্ছা, আরেকবার কাজ কার সাথে করা লাগবে ভাইয়া? তাইলে আরেকবার কাজ এটাকে আমি অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় যেটাকে আমরা বলি, সেটার মধ্যে বিবিধ ক্ষতি নামে দিয়ে দিব। কারণ টাকা নষ্ট হয়ে গেছে, এটাকে আমি ইচ্ছা করে করছি, তো এটা তো আমার পরিচালন ব্যয়ের মধ্যে যাবে না। পরিচালন ব্যয় মানে কি? প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেই খরচগুলো করতে হয়। তো টাকা ছেঁড়ার কাজকে আমার পরিচালন ব্যয়, এটাকে আমার প্রতিষ্ঠান পরিচালনার জন্য করতে হয়েছে, এটা হয়ে গেছে ভুলবশত। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বিবিধ ক্ষতি। কি বলবো? বিবিধ ক্ষতি। এটা একটা অন্যান্য ব্যয়, যেন মনে থাকে, এই জন্য আমরা এখানে লিখে রাখলাম বিবিধ ক্ষতি। ওকে, গেল এই পর্যন্ত। এরপরে কি বলছে? 5 নম্বরে বলছে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা? 18,000 টাকা। সমাপনী মজুদ পণ্যের মূল্য কত? মূল্য হচ্ছে আমার 18,000 টাকা। ওকে, এই পর্যন্ত আমরা পড়ে ফেললাম। আমাদের প্রশ্ন পড়া নিয়ে কোনো অসুবিধা নাই, তাই তো? আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে একটু আলোচনার মধ্যে। আমাদেরকে কি করতে বলছে ভাইয়া?
বলছে বিশদ আয় বিবরণী করো, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী করো এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তাহলে বিশদ আয় বিবরণী যে আমি তৈরি করব, বিশদ আয় বিবরণীর অংশ হচ্ছে 3টা। ভাইয়া আমি চাইলেই বিশদ আয় বিবরণী একবারে করতে পারি না বা হুট করে ফেলতে পারি না, এটার একটা প্রক্রিয়া আছে, এটার একটা ধাপ আছে, তাই না? বিশদ আয় বিবরণী মূলত 3টা ধাপে তৈরি করা হয়। কয়টা ধাপে? 3টা ধাপে। ধাপ নাম্বার 1, আমাকে সবার প্রথম মোট মুনাফা বের করতে হবে। আমাকে সবার প্রথম কি করতে হবে? মোট মুনাফা বের করতে হবে। মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। ভালো কথা, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, এটুকু করলে আমার কি আসবে? মোট মুনাফা আসবে। প্রথম ধাপের কথা বললাম। দ্বিতীয় ধাপে আমাকে কি করতে হবে ভাইয়া? দ্বিতীয় ধাপে আমাকে পরিচালন মুনাফা বের করতে হবে। পরিচালন মুনাফা বের করতে হবে। পরিচালন মুনাফা কেমনে বের করে ভাইয়া? মোট মুনাফা থেকে আমি বাদ দিয়ে দিব পরিচালন ব্যয়ের পরিমাণ। মোট মুনাফা থেকে আমি কি বাদ দিব? মোট মুনাফা থেকে আমি পরিচালন ব্যয় বাদ দিয়ে দিব। তাহলে আমার কি বের হবে? আমার বের হবে হচ্ছে পরিচালন মুনাফা। আচ্ছা, পরিচালন মুনাফার পরে আমাকে 3 নাম্বার ধাপে করতে হবে হচ্ছে নিট মুনাফা বের করার সূত্র হচ্ছে পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয় বিয়োগ অন্যান্য ব্যয়। জাস্ট এই 3টা সূত্র আমরা মনে রাখতে পারলে আমাদের আর খুব একটা অসুবিধা নাই। কি করতে হবে ভাইয়া? কি করতে হবে একটু খেয়াল করি তো ভাইয়া। দেখো, সবার প্রথম আমাদেরকে মোট মুনাফা বের করতে হবে। মোট মুনাফা বের করার সূত্র কি? মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় থেকে আমরা বাদ দিয়ে দিব বিক্রিত পণ্যের ব্যয়। এখন নিট বিক্রয়টা বের করে কেমনে? নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা বাদ মুনাফাবিহীন বিক্রয়। এই কয়েকটা কাজ করলে আমার নিট বিক্রয় বের হবে। নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তখন আমি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে আমার মোট মুনাফা আসবে। কারণ এই যে আমি ছকগুলোর কথা বলতেছি বা সূত্রগুলোর কথা বলতেছি, এগুলো কিন্তু একটা আমি নিজে থেকে বানিয়ে বলছি না। প্রত্যেকটা জিনিস আমাদের বইতে দেওয়া আছে। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের 10ম অধ্যায়ের বেসিক সেকশনে তুমি যাও, গিয়ে দেখো প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর করে সাজিয়ে লিখে দিয়েছি। ওই বেসিকটা করে তারপরে সৃজনশীলটা করতে আসো, দেখবা ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তা আমরা এই জায়গা থেকে যে নিট বিক্রয় বের করব, তাইলে আমার সবার প্রথম কি দরকার? বিক্রয় দরকার, তাই না? এই যে দেখো বিক্রয় দেওয়া আছে কত টাকা? বিক্রয় দেওয়া আছে হচ্ছে আমার 4 লক্ষ টাকা। আচ্ছা, বিক্রয়ের সাথে কি কোনো সমন্বয় আছে? আচ্ছা, বিক্রয়টা আগে লিখে নেই তাইলে আমি। এই বিক্রয়টা আগে লিখে নেই। ওকে, দেখো সবার প্রথম বিক্রয়টা লিখে নিলাম। বিক্রয় কত ভাইয়া? বিক্রয় হচ্ছে 4 লক্ষ টাকা, লিখে নিছি আমি 4 লক্ষ টাকা। বিক্রয়ের সাথে আমাকে যোগ করতে হবে, বিক্রয়ের সাথে যোগ করতে হবে অলিখিত বিক্রয়। পুরো প্রশ্নের মধ্যে খুঁজো কোথাও কি অলিখিত বিক্রয় দেওয়া আছে? দেওয়া আছে অলিখিত বিক্রয় সাধারণত সমন্বয় থাকে। বলা আছে কোথাও যে বিক্রয় হিসাবভুক্ত হয়নি, ধারে বিক্রয় তালিকাভুক্ত হয়নি, এরকম কোনো কিছু বলা আছে? কিছুই কিন্তু বলা নাই। তার মানে অলিখিত বিক্রয় আমার প্রশ্নে নাই। তাহলে অলিখিত বিক্রয়ের পরে কি করতে হবে? বাদ বিক্রয় ফেরত। দেখো তো আমার পুরো প্রশ্নে বিক্রয় ফেরত আছে কিনা। এই যে দেখো বলা আছে ফেরত। ডেবিট পাশে একটা আছে, ক্রেডিট পাশে একটা আছে। মনে রাখবা বিক্রয় যেহেতু ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত ডেফিনেটলি ডেবিট। বিক্রয় যেহেতু ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত কি? অবশ্যই ডেবিট, তাই না? তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা আমরা কি করব? বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা আমি বাদ দিয়ে দিব। তাহলে 4 লক্ষ টাকা থেকে আমি যদি 20,000 টাকা বাদ দেই, তাহলে থাকবে কত? 3,80,000 টাকা। কত টাকা? 3,80,000 টাকা। এই 3,80,000 টাকার নাম হচ্ছে নিট বিক্রয়। এটার নাম কি ভাইয়া? নিট বিক্রয়। ভালো কথা, আমি নিট বিক্রয় পর্যন্ত বের করতে পারলাম। নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে কিসের পরিমাণ? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে কিসের পরিমাণ?
বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ, তাই না? বিক্রিত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে আমার দরকার কি? প্রারম্ভিক মজুত পণ্য। এই যে দেখো ভাইয়া, আমার সবার প্রথমে দেওয়া আছে মজুত পণ্য 1/1/2025 কত টাকা? 10,000 টাকা। এটা আমার জন্য একটা প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে এই যে আমি লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য। এখন প্রারম্ভিক মজুত পণ্যের গায়ে একটা সমন্বয় ছিল, 3 নম্বর সমন্বয়। কি বলছে 3 নম্বর সমন্বয়? বলছে প্রারম্ভিক মজুদের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে 2,000 টাকা। প্রারম্ভিক মজুদের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে কত টাকা? 2,000 টাকা, তাই না? ভালো কথা, 2,000 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে শুধুমাত্র প্রারম্ভিক মজুত পণ্যই থাকবে, এটার মধ্যে তো অন্য কোনো কিছু থাকতে পারে না। এজন্য আমি কি করলাম? প্রারম্ভিক মজুত পণ্য থেকে প্রারম্ভিক মণিহারিটুকু বাদ দিয়ে দিলাম। 10,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে আমার থাকবে কত? থাকবে হচ্ছে 8,000 টাকা। আমি লিখে দিলাম এখানে 8,000 টাকা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে প্রারম্ভিক মজুত পণ্য বের হয়ে গেল। এখন কাজ হচ্ছে কি? নিট ক্রয়ের পরিমাণ বের করা। নিট ক্রয় বের করে কিভাবে? ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বাট্টা বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ পণ্য উত্তোলন বাদ মুনাফাবিহীন বিক্রয়। এই কয়েকটা জিনিস যোগ বিয়োগ করলে আমার নিট ক্রয়ের পরিমাণ বের হবে, তাই না? আচ্ছা, তো প্রথম কথা আমি তো ক্রয় পাইলাম আমার প্রশ্নে। ক্রয় ক্রয় দেওয়া আছে কত টাকা ভাইয়া? ক্রয় দেওয়া আছে 1,80,000 টাকা। তাহলে এই যে আমি লিখলাম ক্রয়, এই যে আমি লিখলাম 1,80,000 টাকা। ক্রয় কত টাকা? 1,80,000 টাকা লিখছি এই পর্যন্ত। ক্রয় থেকে যোগ, ক্রয়ের সাথে যোগ করতে হবে অলিখিত ক্রয়। আমার পুরো প্রশ্নে কোথাও অলিখিত ক্রয় দেওয়া নাই, পুরো প্রশ্নে কোথাও অলিখিত ক্রয় দেওয়া নাই। দেওয়া না থাকলে তার আমার কোনো কিছু করার নাই। অলিখিত ক্রয় নাই, লিখবো না। অলিখিত ক্রয়ের পরে কি করতে হবে? বাদ দিতে হবে বাদ ক্রয় ফেরত। বাদ দিতে হবে কি? ক্রয় ফেরত। এই যে দেখো ফেরত দেওয়া আছে, ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে একটা। তো ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রয় ফেরত ক্রেডিট হবে। ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রয় ফেরত ক্রেডিট হবে, তাই না? তাহলে ক্রয় ফেরত ক্রেডিট কত টাকা? 10,000 টাকা। ক্রয় ফেরত ক্রেডিট, এই যে ক্রয় ফেরত বাদ দিয়ে দিব ক্রেডিট, কত টাকা? 10,000 টাকা। ওকে, এইটুকু বুঝলাম আমি। এরপরে বাদ দিতে হবে কি? বাদ দিতে হবে বাদ ক্রয় বাট্টা। আমার প্রশ্নে কোথাও ক্রয় বাট্টা নাই। এরপরে বাদ দিতে হবে বাদ বিনামূল্যে পণ্য বিতরণ। দেখো প্রথম সমন্বয় আমাদের ছিল এবং ক্রয়ের সাথে আমার মার্ক করা আছে কি? 2 নম্বর সমন্বয়। ক্রয় পরিবহন না, ক্রয়ের সাথে, যে ক্রয়ের সাথে মার্ক করা আছে 1 নম্বর সমন্বয়। বলা আছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ। সম্ভাব্য ক্রেতার মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ। তাহলে আমি এই যে বিনামূল্যে পণ্য বিতরণ এটাও বাদ দিয়ে দিব। তাহলে 1,80,000 থেকে 10 বাদ দিলে থাকবে 1,70,000। 1,70,000 থেকে 5,000 বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে 1,65,000 টাকা। এই 1,65,000 টাকার নাম হচ্ছে নিট ক্রয়। 1,65,000 টাকার নাম কি? নিট ক্রয়। এই নিট ক্রয়ের সাথে আমাকে যোগ করতে হবে কি? এই নিট ক্রয়ের সাথে আমাকে যোগ করতে হবে সকল প্রকার প্রত্যক্ষ খরচ। যোগ করতে হবে কি? সকল প্রকার প্রত্যক্ষ খরচ। আমার প্রশ্নের মধ্যে আমি যদি তাকাই ভাইয়া, আমার প্রশ্নের মধ্যে আমি যদি তাকাই, প্রত্যক্ষ খরচ কি দেওয়া আছে? এই যে ক্রয় পরিবহন, এটা একটা প্রত্যক্ষ খরচ। এরপরে কি আমদানি শুল্ক, জলযান ভাড়া, জাহাজ ভাড়া, ডক চার্জ, ড্রয়িং অফিস বেতন, মজুরি, এগুলোর কোনো কিছু দেওয়া নাই। দেখো এগুলোর কোনো কিছু দেওয়া নাই, শুধু ক্রয় পরিবহন দেওয়া আছে। তাহলে ক্রয় পরিবহনটাই আমার জন্য প্রত্যক্ষ খরচ। লিখলাম ক্রয় পরিবহন 30,000 টাকা। এখন এটার সাথে একটা সমন্বয় ছিল, কত নম্বর সমন্বয়? 2 নম্বর সমন্বয়। বলছে অপরিশোধিত পরিবহন খরচ 3,000 টাকা। তার মানে আমার পরিবহন খরচ বকেয়া আছে 3,000। আমরা কি জানি? বকেয়া থাকলে যোগ করতে হবে, অগ্রিম থাকলে বিয়োগ করতে হবে। তো যেহেতু 3,000 টাকা বকেয়া আছে আমি যোগ করে দিলাম। 30,000-এর সাথে 3,000 যোগ করলে আসবে কত? 33,000 টাকা। তাহলে এইটুকু আমি বুঝলাম। আমার প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ, এই তিনটা যোগ করে আমার আসতেছে কত? আসতেছে হচ্ছে 2,06,000 টাকা। এটার নাম কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় না। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ,
এই পর্যন্ত যোগ করার পরে এই জায়গা থেকে আমার বাদ দিয়ে দিতে হবে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ। সমাপনী মজুদ পণ্য আমার প্রশ্নে দেওয়া ছিল কত টাকা? 18,000 টাকা। তাইলে আমি সমাপনী মজুদ পণ্যটা বাদ দিয়ে দিব 18,000। 2,06,000 টাকা থেকে 18,000 টাকা বাদ দিলে আমার থাকবে হচ্ছে কত? 1,88,000 টাকা। এই 1,88,000 টাকার নাম হচ্ছে কি আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়, এবং বিক্রিত পণ্যের ব্যয়টা আমি বের করছি তার কারণ আমি নিট বিক্রয় থেকে এটাকে বাদ দিতে চাই। নিট বিক্রয় আগেই বের করা আছে 3,80,000। 3,80,000 থেকে 1,88,000 টাকা যদি বাদ দিয়ে দেই, এই 3,80,000 টাকা, 3,80,000 মাইনাস 1,88,000 টাকা বাদ দিলে থাকবে কত? 1,92,000 টাকা। এবং এই 1,92,000 টাকার নাম হচ্ছে আমার জন্য মোট মুনাফা। এই 1,92,000 টাকার নাম কি? নাম হচ্ছে মোট মুনাফা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। মোট মুনাফা পর্যন্ত আমি বের করে ফেললাম, তাই না? আচ্ছা, মোট মুনাফার পরে আমাকে বের করতে হবে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফার থেকে আমি পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব। তাহলে মোট মুনাফা তো আমার বের করাই আছে 1,92,000 টাকা। এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব কি? বাদ দিয়ে দিব আমার ব্যবসায়ের পরিচালন ব্যয়গুলো। এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব কি? বাদ দিয়ে দিব হচ্ছে আমার ব্যবসায়ের যে পরিচালন ব্যয়গুলো ছিল ওইগুলো আমি বাদ দিয়ে দিব। দেখি কি কি পরিচালন ব্যয় ছিল আমার প্রশ্নে। মজুদ পণ্য, ক্রয় বিক্রয়, ফেরত, ক্রয় পরিবহন, এগুলার কাজ শেষ। এই যে সবার প্রথমে আমি পাইলাম ভাড়া। ভাড়া দেওয়া আছে কত? 27,000 টাকা ভাড়া। এটা দেওয়া আছে 27,000 টাকা। আবার ব্র্যাকেটে বলে দিছে 9 মাসের। তার মানে কি জানো? তার মানে বলতেছে যে এই যে আমি ভাড়া 27,000 টাকা দিছি, এই টাকাটা আমি 9 মাসের জন্য দিছি। ভাই 1 বছর সমান সমান কয় মাস? 12 মাস। তো 12 মাসের মধ্যে আমি 9 মাসের ভাড়া দিছি। 12 মাসের মধ্যে আমি 9 মাসের ভাড়া দিছি। বাকি 3 মাসের ভাড়া যে দেই নাই, এটা কি আলাদা করে আর বলে দেওয়ার দরকার আছে? মানে তুমি এটা বলতে পারো যে ভাই 3 মাসের ভাড়া যে বকেয়া, এটা আপনি কই পাইলেন? আমারে বলছে কোথাও? আমারে কোনো জায়গায় বলে নাই। কিন্তু আমাকে তো এইটা বলে দিয়েছে যে ভাই তুমি 9 মাসের ভাড়া দিছো, ভাড়া দিতেই হবে আমার 12 মাসের, 1 বছরের। সেখানে আমি 9 মাসের টাকা দিছি, তাহলে বাকি 3 মাসের টাকা আমার দিতে হবে না? তো এই যে বাকি 3 মাসের টাকা যে আমি দিলাম না, এটা আমার জন্য বকেয়া। এটা আমার জন্য কি আছে? বকেয়া আছে, তাই না? তাহলে ভাড়া 27,000 টাকা। 27,000কে যদি আমি 9 দিয়ে ভাগ দেই তাহলে 1 মাসের টাকা বের হবে। এবং এটাকে যদি আমি 3 দিয়ে গুণ দেই, তাহলে 3 মাসের টাকা বের হবে। 3 মাসের টাকা হচ্ছে 9,000 টাকা। 3 মাসের টাকা কত? 9,000 টাকা। তাহলে এই যে লিখলাম ভাড়া যোগ বকেয়া, 27,000-এর সাথে 9,000 টাকা যোগ করে দিব, থাকবে কত? 36,000 টাকা। থাকবে কত? 36,000 টাকা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপর দেখো দেওয়া আছে বাট্টা। বাট্টা দুইটা দেওয়া আছে, দেখো ডেবিট পাশে, ক্রেডিট পাশে। ডেবিট পাশের নাম হচ্ছে প্রদত্ত বাট্টা। ক্রেডিট পাশের নাম হচ্ছে প্রাপ্ত বাট্টা। এই যে ডেবিট পাশের নাম যে প্রদত্ত বাট্টা, এটা হচ্ছে আমার জন্য পরিচালন ব্যয়। কত টাকা ভাইয়া? প্রদত্ত বাট্টা 13,000 টাকা। প্রদত্ত বাট্টা কত টাকা? 13,000 টাকা, তাই না? আচ্ছা, এই পর্যন্ত আমি বুঝলাম। এরপরে কি দেওয়া আছে ভাইয়া? এরপর দেখো দেওয়া আছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ হচ্ছে একটা পরিচালন ব্যয়, 5,000 টাকা। মনে রাখবা, ব্যাংক চার্জ এটা একটা পরিচালন ব্যয়। যদি বলতো ব্যাংক জমাতিরিক্তের সুদ, ওইটা অন্যান্য ব্যয়ের মধ্যে যাইতো। বাট ব্যাংক চার্জ এটা আমার প্রতিষ্ঠানের রেগুলার একটা এক্সপেন্স। প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাকে ব্যাংকে লেনদেন করতে হয়, এবং ব্যাংকে লেনদেন করলে ব্যাংক থেকে আমাকে একটা চার্জ দিতে হয় ব্যাংকে আমার, তাই না? তাহলে এটাও আমার জন্য কি একটা পরিচালন ব্যয়। লিখে ফেললাম এটা একটা পরিচালন ব্যয়। কত টাকা? 50,000 টাকা ছিল, 50,000 টাকা। এরপরে কি আছে ভাইয়া? দেখো তো ব্যাংক চার্জের পরে হাতে নগদ, এরপরে হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি, মূলধন উত্তোলন, সুনাম, প্রাথমিক খরচ, এটা তো একটা অসমন্বিত ব্যয়ের মধ্যে যাবে। তারপরে হচ্ছে তোমার ব্যাংক ঋণের সুদ, অন্যান্য আয়, বিনিয়োগ। এই যে বিজ্ঞাপন, বিজ্ঞাপন এটা একটা পরিচালন ব্যয়। কত টাকা? 20,000 টাকা, তাই না? এই যে দেখো আমি লিখলাম বিজ্ঞাপন 20,000 টাকা। বিজ্ঞাপনের সাথে একটা সমন্বয় ছিল। 1 নম্বরে বলছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে এটা একটা বিজ্ঞাপন। তাহলে আমি বিজ্ঞাপনের সাথে যোগ করে দিব 20,000 আর 5,000 যোগ করলে কত হবে? 20,000 আর 5,000 যোগ করলে হবে হচ্ছে 25,000 টাকা। ওকে, এই পর্যন্ত তাহলে আমরা বুঝলাম।
আর কি কোনো পরিচালন ব্যয় আছে? দেখো আর কোনো পরিচালন ব্যয় আমার প্রশ্নে দেওয়া নাই। কিন্তু ওই যে মণিহারি নিয়ে একটা কাহিনী ছিল, অব্যবহৃত না মানে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত ছিল, তো এটাকে আমি মণিহারির সাথে যোগ করতাম, কিন্তু প্রশ্নে মণিহারি নামে কোনো হিসাব নাই। মণিহারি নামে কোনো হিসাব না থাকার কারণে এটাকে আমি সরাসরি কি করে দিব, সরাসরি আমি লিখে দিব। এটাকে আমি কি করব, সরাসরি মণিহারি নামে লিখে দিব। লিখে দিলাম 2000 টাকা। তাহলে দেখো ভাইয়া, আমার পরিচালন ব্যয়ের মধ্যে ভাড়া, প্রদত্ত বার্তা, ব্যাংক চার্জ, বিজ্ঞাপন, মণিহারি সবগুলো পরিচালন ব্যয় আমি যোগ করলাম। সবগুলো পরিচালন ব্যয় যোগ করলে আমার আসে হচ্ছে ৮১,০০০ টাকা। এটার নাম হচ্ছে পরিচালন ব্যয়, ৮১,০০০ টাকা। আমার বের করা দরকার ছিল কি, পরিচালন মুনাফা, তাই না? পরিচালন মুনাফা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা থেকে আমি পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিব। মোট মুনাফা থেকে আমি পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিব। তাহলে মোট মুনাফার পরিমাণ তো আমি জানি ১,৯২,০০০ টাকা। পরিচালন ব্যয়ের পরিমাণও আমি জানি ৮১,০০০ টাকা। আমার কাজ হচ্ছে কি, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়া। ১,৯২,০০০ টাকা থেকে ৮১,০০০ টাকা বাদ দিব, থাকবে কত, ১,১১,০০০ টাকা। এই ১,১১,০০০ টাকার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এই ১,১১,০০০ টাকার নাম কি, পরিচালন মুনাফা, তাই না? আচ্ছা, তাহলে পরিচালন মুনাফা পর্যন্ত আমরা বুঝলাম। পরিচালন মুনাফা পর্যন্ত আমরা বুঝলাম। এখন কাজ কি ভাইয়া, পরিচালন মুনাফার পরে আমাকে বের করতে হবে নিট মুনাফা। নিট মুনাফা বের করার সূত্র হচ্ছে পরিচালন মুনাফার সাথে আমি যোগ করে দিব আমার ব্যবসায়ের অন্যান্য আয়গুলা, বাদ দিয়ে দিব আমার ব্যবসায়ের অন্যান্য ব্যয়গুলো, তাই না? আচ্ছা, তাহলে অন্যান্য আয় যোগ করব আর হচ্ছে অন্যান্য ব্যয়ের পরিমাণ বাদ দিয়ে দিব। দেখি ভাই আমার প্রশ্নে অন্যান্য আয় কি কি দেওয়া আছে। অন্যান্য আয় কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমার প্রশ্নে অন্যান্য আয় কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। ভাইয়া দেখো, বাট্টার মধ্যে এই যে একটা প্রাপ্ত বাট্টা ছিল, প্রাপ্ত বাট্টা এটা একটা আয়, অন্যান্য আয়, তাই না? তাহলে এটাকে আমরা অন্যান্য আয়ের পাশে লিখে দিব যে বাট্টা প্রাপ্তি ১০,০০০ টাকা। ওকে, এরপরে দেখো আরেকটা আয় দেওয়া আছে হাতে নগদ ও লভ্যাংশ প্রাপ্তি। যে লভ্যাংশ প্রাপ্তি এটা একটা অন্যান্য আয়, কত টাকা ভাইয়া, ২০,০০০ টাকা। এটা আমার জন্য একটা অন্যান্য আয়। তাহলে এটাকে আমি কি করব, অন্যান্য আয়ের পাশে লিখে দিব। এটাকে আমি কি করব, অন্যান্য আয়ের পাশে লিখে দিব। ১০,০০০ আর ২০,০০০ যোগ করলে ৩০,০০০। উপরে ছিল ১,১১,০০০ আর এখানে হচ্ছে ৩০,০০০, যোগ করলে ১,৪১,০০০। বাদ দিয়ে দিতে হবে অন্যান্য ব্যয়। আমার প্রশ্নে কোনো অন্যান্য ব্যয় দেওয়া নাই। দেখো, কোনো অন্যান্য ব্যয় দেওয়া নাই, শুধুমাত্র একটা ব্যয় দেওয়া আছে। সেটা হচ্ছে কি, সেটা দেওয়া আছে হচ্ছে 12% ব্যাংক ঋণ, তাই না? আচ্ছা ভাই, আমার ব্যাংক ঋণ নিছিলাম আমি কত, 2,50,000 টাকা। কত পার্সেন্ট সুদে, 12% সুদে। এখন যখনই আমি এটার উপরে পার্সেন্টেজ করে দিব ভাইয়া, যখনই আমি এটার উপরে পার্সেন্টেজ করে দিব, তখনই আমার যেই অ্যামাউন্টটা বের হবে ওইটা বের হবে হচ্ছে 1 বছরের জন্য, অর্থাৎ 12 মাসের জন্য। আমার অঙ্ক শেষ 2025 সালের ডিসেম্বর মাসে, আমি ঋণ নিছি 2025 সালের অক্টোবর মাসে, তাই না? তাহলে এটার 12% করলে 12 মাসের বের হবে, ভাগ করব তাহলে 12 দিয়ে, তাহলে বের হবে কয় মাসের, 1 মাসের বের হবে। আমি এটা ব্যবহার করছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। কয় মাস ব্যবহার করছি ঋণটা, 10 মাস, 11 মাস, 12 মাস। 10 মাস, 11 মাস, 12 মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এই 3 মাস আমি এই ব্যাংক ঋণটা আমার ব্যবসায় ব্যবহার করছি। তাহলে 12 দিয়ে ভাগ করে আমি যদি 3 দিয়ে গুণ করে দেই, তাহলে আমার সুদের টাকাটা বের হয়ে যায়। তাহলে 2,50,000 ইন্টু 12% কত আসে, 30,000। ভাগ করব 12 দিয়ে, এই 30,000কে ভাগ করব 12 দিয়ে, গুণ করব কত দিয়ে, গুণ করব হচ্ছে 3 দিয়ে, তাহলে 7,500। আরেকবার একটু চেক করি, 1 2 3 4, 2,50,000 ইন্টু 12%, 30,000। 1 2 3 4, 30,000কে ভাগ করব কত দিয়ে, 30,000কে ভাগ করব 12 দিয়ে, গুণ করব 3 দিয়ে, তাহলে কত আসে ভাইয়া, 7,500। কত আসে, 7,500। তাহলে এই যে লিখলাম ব্যাংক ঋণের সুদ কত টাকা, 7,500 টাকা। কিভাবে আসছে বুঝাইতে পারছি তো? এই কিভাবে এই টাকাটা আসলো এটা বুঝছি কিনা আমাকে একটু বইলো। এরপর দেখো আর কোনো অপরিচালন বা অন্যান্য ব্যয় নাই।
আর কোনো অন্যান্য ব্যয় প্রশ্নে দেওয়া নেই। তুমি পুরো প্রশ্ন একবার পড়ো, কিচ্ছু দেওয়া নেই। কিন্তু ওই যে 4 নম্বর সমন্বয় থেকে আমার যে একটা বিবিধ ক্ষতি তৈরি হয়েছিল, আমি লিখে রাখছিলাম এখানে যেন ভুলে না যায়, ওইটাও তো আমার জন্য একটা অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়, তাই না? তো এই কারণে এই যে বিবিধ ক্ষতির মধ্যে লিখে রাখলাম কত টাকা, 400 টাকা। 7,500 আর 400 যোগ করলে 7,900, উপরে ছিল 1,41,000 টাকা। 1,41,000 টাকা থেকে আমি বাদ দিয়ে দিব 7,900 টাকা। পরিচালন মুনাফা ছিল 1,11,000 টাকা, এটার সাথে যোগ করছি অন্যান্য আয়ের পরিমাণ 30,000 টাকা, হয়েছে কত, 1,41,000 টাকা। এখান থেকে বাদ দিয়ে দিব অন্যান্য ব্যয়ের পরিমাণ 7,900 টাকা, বাদ দিয়ে দিলে আমার থাকবে কত, থাকবে হচ্ছে 1,33,100 টাকা। এবং এই 1,33,100 টাকার নাম হচ্ছে আমার জন্য নিট মুনাফা। এই 1,33,100 টাকার নাম কি, এটার নাম হচ্ছে আমার জন্য নিট মুনাফা। এবং এই যে এতক্ষণ বসে আমরা যে অঙ্কটা করলাম, এতটুকু করার জন্য আমরা বোর্ড পরীক্ষাতে 8 নাম্বার পাবো। অঙ্ক কিন্তু এখনো শেষ হয় নাই, এখনো 12 নম্বরের প্রশ্ন সলভ করা বাকি আছে, বাট এইটুকু পর্যন্ত করলে আমরা পরীক্ষায় কত পাবো, 8 নাম্বার পাবো। আচ্ছা, খ নাম্বারে আমাদেরকে কি করতে হবে ভাই? খ নাম্বারে আমাদেরকে করা লাগবে হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। মানে খ নাম্বারটা অ্যাকচুয়ালি না, মানে হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। এখানে তো আমাদের 3টা প্রশ্ন একসাথে থাকে, তো এই 3টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা আমরা করে ফেলছি ইতিমধ্যে, নিট মুনাফা নির্ণয় করা। এখন আমাদের করতে হবে হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীটা। ভাইয়া, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী করাটা খুব একটা কঠিন কাজ না। আমাকে কি করতে হবে, মালিক বছরের শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা মূলধন দিছিল, যেটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলি। বছরের মাঝামাঝি সময়ে মালিক আরও কিছু টাকা মূলধন দিতে পারে, যেটাকে আমরা অতিরিক্ত মূলধন বলি। ব্যবসায় পরিচালনা করতে করতে মালিক ব্যবসায় থেকে কোনো সুবিধা নিতে পারে, টাকা পয়সা নিতে পারে বা ব্যবসায়িক পণ্য নিতে পারে, ওটার নাম হচ্ছে উত্তোলন। এবং ব্যবসায় পরিচালনা করে আমার লাভ বা ক্ষতি হইতে পারে, যদি লাভ হয় সেটার নাম নিট লাভ, ক্ষতি হইলে নিট ক্ষতি। নিট লাভ হইলে মালিকের মূলধন বাড়বে, নিট ক্ষতি হইলে মালিকের মূলধনের পরিমাণ কমে যাবে। আচ্ছা, তো আমরা যদি এই জায়গায় দেখি, এই যে দেখো উত্তোলন এবং মূলধন দেওয়া আছে, তাই না? উত্তোলন দেওয়া আছে 27,000 আর মূলধন দেওয়া আছে কত, 70,000 টাকা। আবার আমার এই প্রশ্নে কিন্তু নিট মুনাফাও বের করছি আমরা 1,33,100 টাকা, তাই না? দেখো আমরা কি করলাম, মূলধনের সাথে যোগ করে দিলাম নিট মুনাফা, বাদ দিয়ে দিলাম কি, উত্তোলন। এখানে আর কোনো কিছু নাই। যদি সাধারণ সঞ্চিতি থাকতো আমরা যোগ করতাম, যদি পণ্য উত্তোলন থাকতো আমরা বিয়োগ করতাম, যদি জীবন বীমা থাকতো আমরা বিয়োগ করতাম, কোনো কিছুই নাই, জাস্ট 3টা ইনফরমেশনই আছে। এই 3টাই আমি শুধুমাত্র যোগ বিয়োগ করে দিলাম, আমার উত্তর বের হয়ে গেল। দেখো 7 লক্ষের সাথে 1,33,100 যোগ করব, তাহলে আমার এখানে আসবে হচ্ছে 8,33,100 টাকা। 8,33,100 টাকা থেকে আমি 27,000 টাকা বাদ দিব, তাহলে আমার থাকবে হচ্ছে 8,06,100 টাকা। থাকবে কত, 8,06,100 টাকা। এবং এই 8,06,100 টাকার নাম হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ। এই 8,06,100 টাকার নাম হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ, তাই না? আচ্ছা, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীর পরে আমাকে করতে হবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর ধাপটা খুব সহজ। এখানে আমরা আমার প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের একটা তালিকা তৈরি করব। সম্পত্তির যেই উদ্ধৃত্ত বা যেই জের বা যেই যোগফলটা হবে, ওই সমপরিমাণের টাকা আমার দায় এবং মালিকানা সত্ত্ব মিলে হইতে হবে। সম্পত্তিতে যেই টাকাটা হবে ওই সমপরিমাণের টাকা দায় ও মালিকানা সত্ত্ব মিলে এরপরে হইতে হবে। সম্পত্তিগুলো লেখার ক্ষেত্রে আমরা চাইলে আগে চলতি সম্পদ, তারপরে স্থায়ী সম্পদ, তার আগে চলতি সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে হচ্ছে স্থায়ী সম্পদ, এই সিকোয়েন্সে লিখতে পারি। আমরা চাইলে আগে স্থায়ী সম্পদ, তারপরে বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ, এই সিকোয়েন্সেও লিখতে পারি। আমাদের যেভাবে ইচ্ছা আমরা ওইভাবে লিখব। দেখো আমি আগে স্থায়ী সম্পত্তি লিখছি। আমার ব্যবসায়ে স্থায়ী সম্পত্তি আছে কি কি? ভাইয়া, স্থায়ী সম্পত্তি মানে এমন কিছু সম্পদ যেই সম্পদের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরের বেশি থাকে। এই যে দেখো সুনাম, এটা একটা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। এরপর দেখো ডেলিভারি ভ্যান, এটাও আমার জন্য একটা স্থায়ী সম্পদ, তাই না? তাহলে আমি সুনাম লিখে ফেললাম, ডেলিভারি ভ্যান লিখে ফেললাম। 4 লক্ষ টাকা যোগ 2,50,000 টাকা যোগ করলে কত আসবে, 6,50,000 টাকা। এই 6,50,000 টাকার নাম হচ্ছে
মোট স্থায়ী সম্পদ। এই 6,50,000 টাকার নাম কি? মোট স্থায়ী সম্পদ, তাই না? আচ্ছা, এরপরে কি লিখতে হবে ভাইয়া? এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি আছে? এই যে দেখো একটা আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই যে দেখো একটা আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কত? 2,50,000 টাকা। এই যে আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে লিখে ফেললাম কত টাকা? দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছিল 2 লক্ষ। ও হো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই যে বিনিয়োগ, বিনিয়োগ শেয়ার, এই দেখছো বিনিয়োগ শেয়ার, এটা দেওয়া আছে হচ্ছে 2 লক্ষ টাকা। 2,50,000 না, ওটা তো ব্যাংক ঋণ দেওয়া আছে। ব্যাংক ঋণ তো আর আমার জন্য না, বিনিয়োগ না, ওটা তো দায়। এই যে দেখো 13 নম্বরের বিনিয়োগ শেয়ারে বিনিয়োগ কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে এই যে আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে লিখে ফেললাম শেয়ারে বিনিয়োগ কত টাকা? 2 লক্ষ টাকা। কত টাকা ভাইয়া? 2 লক্ষ টাকা। ওকে, এরপরে আমার চলতি সম্পত্তিগুলো লিখতে হবে। চলতি সম্পত্তি লিখতে গিয়ে সবার আগে আমরা লিখে ফেলবো সমাপনী মজুত পণ্য, নয়তোবা এই জিনিসটা লিখতেই আমাদের ভুল হয়ে যায়, বা এই জিনিসটাই আমরা লিখতে পারি না, মনে থাকে না, ভুল করে ফেলি, তাই না? তাহলে সমাপনী মজুত পণ্য 18,000 টাকা, আমরা আগে লিখে দিলাম সমাপনী মজুত পণ্য 18,000 টাকা। এরপর দেখি আর কি সম্পদ আছে চলতি সম্পত্তির মধ্যে। মজুত পণ্য, ক্রয় বিক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ভাড়া বাট্টা, ব্যাংক চার্জ, এই যে হাতে নগদ। হাতে নগদ একটা চলতি সম্পদ কত? 8,000 টাকা। এটার সাথে একটা সমন্বয় ছিল 4 নম্বরে, যে 400 টাকা হারায় গেছিল, নগদ 400 টাকা হারায় গেছে, তাই না? তাহলে আমি হাতে নগদ লিখবো, হাতে নগদ থেকে বাদ দিব বিবিধ ক্ষতি 400 টাকা। 8,000 টাকা থেকে যদি 400 টাকা বাদ দেই থাকবে কত? থাকবে হচ্ছে আমার এখানে 7,600 টাকা। আর কি কোনো চলতি সম্পত্তি আমার প্রশ্নে আছে? হাতে নগদ, এবার উত্তোলন মূলধন, সুনাম, প্রাথমিক খরচ, না, আর কোনো চলতি সম্পত্তি আমার প্রশ্নে দেওয়া নাই। তাহলে এই দুইটা যোগ করলে আমার আসবে কত? 25,600। এই 25,600 নাম হচ্ছে মোট চলতি সম্পদ। কত টাকা ভাইয়া? এই 25,600 টাকার নাম হচ্ছে মোট চলতি সম্পদ। ওকে, ভালো কথা, আমরা লিখে ফেললাম। এরপরে আমার প্রশ্নে একটা প্রাথমিক খরচ আছে। এই প্রাথমিক খরচ আছে, প্রাথমিক খরচটা হচ্ছে একটা অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পত্তি। অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তি। এই যে দেখো লিখে ফেললাম কত টাকা? 2 লক্ষ টাকা। ওকে, তাহলে আমার স্থায়ী সম্পত্তি আছে 6,50,000, দীর্ঘমেয়াদী বিনিয়োগ 2 লক্ষ টাকা, চলতি সম্পদ 25,600 টাকা, অসমন্বিত ব্যয় 2 লক্ষ টাকা। সব যোগ করলে আমার আসবে 10,75,600। এটার নাম হচ্ছে মোট সম্পদ। 10,75,600, এটার নাম কি? এটার নাম হচ্ছে কি আমার জন্য মোট সম্পদ। আচ্ছা, মোট সম্পদের পরে ভাইয়া, মোট সম্পদের পরে আমরা যাব হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে। এখানে একটা হেডিং দিয়ে রাখবো, দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব, ভালো কথা, হেডিং দিয়ে রাখলাম। দায় ও মালিকানা সত্ত্বে সবার প্রথম সমাপনী মালিকানা সত্ত্ব, যেটা আমরা কিছুক্ষণ আগেই বের করছিলাম, 8,06,100 টাকা লিখে ফেললাম সবার প্রথমেই, মাত্রই বের করে আসছে কিন্তু এটা লিখে ফেললাম। এরপরে লিখবো কি? দীর্ঘমেয়াদী দায়গুলা। আমার ব্যবসায় দীর্ঘমেয়াদী দায় ছিল শুধুমাত্র একটা। আমার ব্যবসায় দীর্ঘমেয়াদী দায় ছিল কয়টা? আমার ব্যবসায় দীর্ঘমেয়াদী দায় ছিল শুধুমাত্র একটা, সেটা হচ্ছে 12% ব্যাংক ঋণ। সেটা কি? সেটা হচ্ছে 12% ব্যাংক ঋণ। কত টাকা? 12% ব্যাংক ঋণ 2,50,000 টাকা। তাহলে এই যে দেখো আমি লিখে ফেললাম 12% ব্যাংক ঋণ 2,50,000 টাকা। আর কোনো দায় নাই, মানে দীর্ঘমেয়াদী দায় নাই। স্বল্পমেয়াদী দায় কি আছে দেখো? নর্মালি আমার এখানে স্বল্পমেয়াদী দায় কোনো কিছু নাই, তবে সমন্বয়ের কারণে, বকেয়া অগ্রিমের কারণে বেশ কয়েকটা দায়ের সৃষ্টি হয়েছে। যেমন আমার এখানে এই যে ক্রয় পরিবহন বকেয়া ছিল, ভাড়া বকেয়া ছিল, এই ব্যাংক ঋণের সুদ বকেয়া ছিল, এগুলো সবগুলোই আমার জন্য ব্যয়। ক্রয় পরিবহন ব্যয়, ক্রয় পরিবহনের ব্যয় যদি বকেয়া থাকে, ব্যয়ের বকেয়া দায়। ভাড়া একটা ব্যয়, ভাড়া যদি বকেয়া থাকে ওইটা একটা দায়। ব্যাংক ঋণ একটা ব্যয়, ব্যয় যদি বকেয়া থাকে ওইটা একটা দায়। তো এই জায়গায় ওই তিনটা জিনিস আমি সিরিয়ালে লিখে দিলাম, লিখে দিয়ে যোগ করে দিলাম। যোগ করলে কত আসবে এখানে? 9,000, 7,500 আর 3,000, যোগ করলে 19,500। তাইলে মালিকানা সত্ত্ব আছে 8,06,100, দীর্ঘমেয়াদী দায় 2,50,000, স্বল্পমেয়াদী দায় 19,500। এগুলো সব যদি যোগ করি তাহলে আমার আসবে কত? 10,75,600 টাকা। তাইলে আমার প্রতিষ্ঠানের মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে 10,75,600 টাকা।
10,75,600 টাকা, এবং দেখো আমার সম্পদের পরিমাণও আসছিল কত, 10,75,600 টাকা। তার মানে আমরা যা কিছু করেছি এই পর্যন্ত সবকিছু আমরা ঠিক করেছি এবং আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তাহলে এটা ছিল কি আমাদের দশম অধ্যায়ের 4 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটি। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।